যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১,৩০০ জনের বেশি কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার এসব কর্মীকে চাকুরি থেকে অব্যাহতি দেওয়ার কথা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠনের অংশ হিসেবে নেওয়া হচ্ছে এ পদক্ষেপ। পুনর্গঠনের অংশ হিসেবে মন্ত্রণালয়ের শত শত ইউনিট ও ব্যুরো বিলুপ্ত বা পুনর্গঠিত হচ্ছে। এই পরিবর্তনের ফলে পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়ছেন প্রায় ৩,০০০ কর্মকর্তা কর্মচারী। সৃষ্টি ঘটকের রিপোর্ট। দীর্ঘদিনের কর্মস্থল থেকে চাকরিচ্যুত হয়ে অশ্রুসিক্ত চোখে বেরিয়ে আসছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একের পর এক কর্মী। তাদের পাশে দাঁড়াতে মন্ত্রণালয়ের বাইরে জড়ো হয়েছেন কর্মীদের শুভাকাঙ্ক্ষী আর পরিবারের সদস্যরা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর পরিকল্পনার জাতাকলে বেকার হয়ে পড়েছেন ১,৩০০-র বেশি কর্মী। চাকরি হারানোয় ক্ষুব্ধ অনেকেই। এটা খুবই বিধ্বংসী আর আত্মঘাতী একটি পদক্ষেপ। এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীদের সবচেয়ে বেশি দরকার দেশের, আর তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। বর্তমানে মধ্যপ্রাচ্য অস্থির, এছাড়া চীন ও রাশিয়ার দিক থেকে আসা চ্যালেঞ্জ মোকাবেলা করার সময়। কিন্তু যারা এই সমস্যা সমাধানে দক্ষ তারাই চাকরিচ্যুত হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অভ্যন্তরীণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ছাঁটাইয়ের আওতায় পড়বেন মন্ত্রণালয়ের সিভিল সার্ভিসের ১,১৬০ কর্মকর্তা এবং ফরেন সার্ভিসের ২৪৬ কর্মকর্তা। পুনর্গঠনের অংশ হিসেবে প্রায় ৩,০০০ সদস্যকে পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করতে হবে। এর মধ্যে মন্ত্রণালয়ের চাকরিচ্যুত করা কর্মীদের পাশাপাশি যারা স্বেচ্ছায় চাকরি ছাড়ছেন তারাও রয়েছেন। যারা এই দেশের জন্য পররাষ্ট্র নীতি বাস্তবায়নে কঠোর পরিশ্রম করেছে তারা চাকরিচ্যুত হচ্ছে। এটি অবৈধ, এর ফল আমাদের পেতে হবে। আমি আমার সাবেক কর্মক্ষেত্রের এই কর্মীদের পাশে দাঁড়াতে এসেছি। ওদের কষ্ট আমি বুঝতে পারছি, কারণ পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমি জীবনের ৩০টি বছর দিয়েছি। আমার তো শুরুতে বিশ্বাসই হয়নি। এখানে যারা কাজ করেছেন তাদের বেশিরভাগই খুবই দক্ষ কূটনীতিক। কেউ কেউ তো ৫টিও ভাষা জানেন, তাদেরও চাকরি যাচ্ছে। যেসব ফরেন সার্ভিস কর্মকর্তাকে শুক্রবার জনবল হ্রাসের নোটিশ দেয়া হবে, তাদের ১২০ দিনের জন্য প্রশাসনিক ছুটিতে রাখা হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এরপর তাদের চাকরির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হবে। আর চাকরিচ্যুত হওয়া অধিকাংশ সিভিল সার্ভিস কর্মকর্তাকে প্রথমে ৬০ দিনের ছুটিতে রাখা হবে। এরপর তাদের ছাঁটাই কার্যকর হবে। সৃষ্টি ঘটক, ৭১। দর্শক, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে কর্মী ছাঁটাইয়ের বিষয়টি আরও বিশ্লেষণ করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ বিশ্বযোগে। প্রথমেই আপনার কাছে জানতে চাই যে কর্মী ছাঁটাইয়ের যে বিষয়টি যুক্তরাষ্ট্রে হচ্ছে, পররাষ্ট্র নীতিতে আসলে কি ধরনের প্রভাব ফেলতে পারে জানাবেন। কর্মী ছাঁটাই তো যে কোনো দেশেই যে কোনো সময় হতে পারে, এবং যুক্তরাষ্ট্রের আপনার ট্রাম্প প্রশাসন রাষ্ট্রপতি নির্বাচনের আগেই সেরকম একটা ঘোষণা দিয়েছিলেন যে তিনি ক্ষমতায় আসলে তখন প্রশাসনকে ঢেলে সাজাবেন এবং সেখানে যে সমস্ত জায়গায় তিনি মনে করেন যে অপ্রয়োজনীয় বিনিয়োগ করা হয়েছে তিনি সেখান থেকে সরে আসবেন। আপনারা দেখেছেন যে এর আগে ইউএস এইড বন্ধ করে দেওয়ার কারণে অনেকে বেকার হয়ে গেছে। একইভাবে এখন হয়তোবা সেই জিনিস স্টেট ডিপার্টমেন্টের মধ্যে এসেছে। তো সেইখানে আমাদের দেখার বিষয় যে ঠিক এক্স্যাক্টলি তাদের চাকরি চলে যাচ্ছে। যদি এইটার সঙ্গে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কাজের ক্ষেত্রগুলো সেটার একটা সম্পর্ক থাকে, তাহলে সেখানে আমাদের যথেষ্ট উদ্বেগের কারণ আছে। আর যদি এটা কেবলমাত্র কর্মী ছাঁটাই বা সংখ্যা কমানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয় তাহলে সেটা ভিন্ন মাত্রা পাবে। তো আমাদের দেখার এই কারণে প্রয়োজন আছে যে ধরেন যে সমস্ত কর্মী ছাঁটাই হলো, যদি কথার কথা তারা দক্ষিণ এশীয় ডেস্ক থেকে ছাঁটাই হয় অথবা এশীয় ডেস্ক থেকে ছাঁটাই হয়, তখন আমরা বুঝতে পারবো যে সেই জায়গায় মার্কিন সরকারের হয়তোবা প্রায়োরিটি কমে যাচ্ছে। তো আমাদের উদ্বেগের যদি কারণ থাকে তাহলে উদ্বেগের কারণ সেটাই হবে।
মাহফুজুর রহমান, আপনার কাছে আরও একটি বিষয়ে জানতে চাচ্ছিলাম যে তারা তো বিভিন্ন কার্যালয় ও ব্যুরো বিলুপ্ত পুনর্গঠন করছে, আর সেগুলো কিন্তু বিভিন্ন উন্নয়নশীল দেশেও কাজ করত। এটা আসলে কি ধরনের বার্তা দিচ্ছে? আপনার বিশ্লেষণ কি বলছে? এখন রিপাবলিকানরা বরাবরই রক্ষণশীল। তারা যতটা যুক্তরাষ্ট্রের ব্যাপারে মাথা ঘামায় ততটা তারা বিশ্বের ব্যাপারে মাথা ঘামায় না। কিন্তু এখন যেহেতু আমরা একটা গ্লোবালাইজ বিশ্বে চলে এসেছি, এইরকম একটা বিশ্বে আপনার একটা দেশ, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা দেশ না চাইলেও তাদের সারা বিশ্বেই কোনো না কোনোভাবে মাথা ঘামাতে হয়। সুতরাং তাদের মধ্যে যদি কোনো পরিবর্তন হয় সেটা অবশ্যই বিশ্ব রাজনীতির পরিবর্তনের একটা প্রতিফলন। যেমন যদি আমরা দেখি যে পপুলেশন ব্যুরো আছে, এরকম কিছু কিছু ব্যুরোতে যদি লোকসংখ্যা কমে যায় তখন আমরা ধরে নিতে পারি যে বাংলাদেশে এটার একটা ইম্প্যাক্ট পড়বে, কারণ এখানে রোহিঙ্গা শরণার্থীদের ক্ষেত্রে আমরা একটা মার্কিন সহায়তা পেয়ে আসি। সেই সহায়তাটা আর্থিক এবং একই সঙ্গে অন্যান্য দিকেও তারা সহায়তা এতদিন ধরে দিয়ে এসছে, সেই সহায়তায় আমরা বাধাপ্রাপ্ত হতে পারি। মাহফুজুর রহমান, ধন্যবাদ আজ ৭১ বিশ্বযোগে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান। ভারতের আহমেদাবাদে গত মাসে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে বিমানটি উড্ডয়নের ৩ সেকেন্ড পরেই ইঞ্জিনের জ্বালানি সুইচগুলো প্রায় একই সঙ্গে বন্ধ হয়ে যায়। এতে ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিমানের গতি দ্রুত কমতে শুরু করে এবং নিচের দিকে নামতে থাকে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ভারতের আহমেদাবাদের বিমান দুর্ঘটনা নিয়ে ১৫ পৃষ্ঠার রিপোর্ট প্রকাশ করেছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো AAIB। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে বিমানটি উড্ডয়নের কয়েক মুহূর্তের মধ্যেই দুটো ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ১ সেকেন্ডের ব্যবধানে পরপর বন্ধ হয়ে যায় ১ ও ২ নম্বর ইঞ্জিন। তদন্তকারীদের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জ্বালানি সরবরাহ বন্ধ হওয়ার কারণে বোয়িং 787 ড্রিমলাইনারটির গতি দ্রুত কমতে শুরু করে এবং নিচের দিকে নামতে থাকে। প্রতিবেদনে আরও বলা হয়, ককপিট ভয়েস রেকর্ডারে পাওয়া তথ্য অনুযায়ী একজন পাইলট অপর পাইলটকে জিজ্ঞেস করেন তিনি কেন জ্বালানি বন্ধ করেছেন। জবাবে অপর পাইলট বলেন তিনি জ্বালানি বন্ধ করেননি। এসব কথা ক্যাপ্টেন না ফার্স্ট অফিসার বলেছিলেন প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি। এছাড়া দুর্ঘটনার আগে ঠিক কোন পাইলট মেডে সংকেত পাঠিয়েছিলেন সেটিও স্পষ্ট করা হয়নি প্রতিবেদনে। লন্ডনগামী ফ্লাইটটি কিভাবে কাট অফ অবস্থানে চলে গেল তাও বলা হয়নি। মার্কিন বিমান নিরাপত্তা বিশেষজ্ঞ জন কক্স বলেন, কোনো পাইলটের পক্ষে ইঞ্জিনে জ্বালানি সরবরাহকারী এই সুইচগুলো ভুল করে নাড়ানো সম্ভব নয়। তিনি বলেন, একটু নড়াচড়া করলেই সুইচগুলো সরে যায় এমনটি নয়। কাট অফ অবস্থানে সুইচ চলে গেলে ইঞ্জিন প্রায় সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। সাধারণত বিমান থামলে বা ইঞ্জিনে আগুন লাগার মতো বিশেষ পরিস্থিতি দেখা দিলে এটি ব্যবহার করা হয়। তবে ওই ফ্লাইটে এমন কোনো জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কিনা প্রতিবেদনে তাও উল্লেখ করা হয়নি। গত ১২ জুন দুর্ঘটনার কবলে পড়ে ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমানটি। ওই বিমান দুর্ঘটনায় ২৬০ জন নিহত হন। সৃষ্টি ঘটক, ৭১। গাজায় বর্বর হামলার মধ্যে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে গোপন আলোচনা করেছিল সৌদি আরব, যদিও দেশটি শর্ত দিয়েছিল গাজায় যদি যুদ্ধ বন্ধ হয় তাহলেই তারা এ পথে এগোবে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি বলেছে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে ২০২৪-এর মাঝামাঝি সময়ে এ চেষ্টা হয়। ওই সময় আশা করা হয়েছিল সৌদির সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিলে নেতানিয়াহু স্থায়ীভাবে গাজায় যুদ্ধ বন্ধ করতে চাইবে। নেতানিয়াহু প্রাথমিক অবস্থায় এতে সায়ও দিয়েছিল এবং মে মাসে তিনি যুদ্ধবিরতির একটি প্রস্তাব সামনে এনেছিলেন। কিন্তু জুলাইয়ের শেষ দিকে তিনি গাজা যুদ্ধবিরতিতে নতুন শর্ত আরোপ করেন। ইউক্রেনে নতুন করে অস্ত্র সরবরাহ শুরু করেছে যুক্তরাষ্ট্র, এই তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তা সরাসরি নয়, বরং পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মাধ্যমে পাঠানো হচ্ছে। এদিকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র পাঠানোর বিষয়ে ন্যাটো জোট এবং ইউক্রেনের সাথে ওয়াশিংটনের নতুন একটি চুক্তি হয়েছে। ট্রাম্প আরও বলেন, তারা অস্ত্র পাঠাচ্ছে ন্যাটোকে এবং তারা এসব অস্ত্রের দাম ১০০%
পরিশোধ করছে। এদিকে মার্কিন দুই কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করে ট্রাম্প এবার প্রথম সরাসরি যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার থেকে ইউক্রেনের জন্য অস্ত্র পাঠাচ্ছেন। প্রাথমিকভাবে পাঠানো অস্ত্রের মূল্য $30 কোটি কাছাকাছি। এসব অস্ত্রের মধ্যে আছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা এবং মাঝারি পাল্লার আক্রমণাত্মক রকেট।